আচ্ছা, আগের দিন তোমাদের তাহলে পাটিগণিত আর বীজগণিত কিছু চ্যাপ্টার রয়েছে, তাহলে আজকে কি করে বলেছিলাম? পরিমিতি, তাই তো? ঠিক আছে, তাহলে পরিমিতি আজকে শুরু করি। পরিমিতি, তাহলে তোমাদের এটা একদম বেসিক থেকে করছি, তোমাদের সব কম বেশি সব পরীক্ষাতেই আসে। ঠিক আছে, পরিমিতি ইংলিশে তাকে কি বলা হয়? মেনসুরেশন। ঠিক আছে, লিখো এম ই এন এস ইউ আর এ টি আই ও এন। ঠিক আছে, আগে আমরা জানবো পরিমিতি জিনিসটা কি। ঠিক আছে, পরিমিতি, পরিমিতি শব্দের অর্থ কি জানো? পরিমিতি শব্দের অর্থ পরিমাপ করা, অর্থাৎ যার সাহায্যে আমরা কোনো কিছু বিষয়বস্তু বা যে কোনো কিছু জিনিসের আমরা পরিমাপ করতে পারি। যেমন সেটা হতে পারে কোনো জমিন, কোনো ঘরের ক্ষেত্রে সেই ঘরটা রুমটা কত বড়। ঠিক আছে, এরকম বিভিন্ন একটা মাঠ, বিভিন্ন খেলার মাঠ। ঠিক আছে, বিভিন্ন কিছু আমরা পরিমাপ করতে পারি। ঠিক আছে, এবার কি কি পরিমিতি, পরিমাপের সাহায্যে কি কি পরিমাপ করতে পারি? যেমন কোনো একটা সমতলিক চিত্রের, যেগুলো হচ্ছে যে যেমন ধরো আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, সেই তাদের পরিসীমা কি, বা বৃত্তের ক্ষেত্রে হলে তার পরিধি কি। ঠিক আছে, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে হলে তার হচ্ছে যে পরিসীমা কি। ঠিক আছে, তার ক্ষেত্রফল কি, এইগুলো আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে প্রতিটা কাজের সঙ্গেই পরিমাপ ব্যাপারটা জড়িত। ঠিক আছে, এছাড়াও যেমন বিভিন্ন গবেষণার ক্ষেত্রেও পরিমাপের প্রয়োজন হয়। ঠিক আছে, এবারে এই জ্যামিতিকেই কাজে লাগিয়ে, এই পরিমিতিকে কাজে লাগিয়ে আমরা কি বিভিন্ন সমতলিক চিত্রের আমরা ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করতে পারি। ঠিক আছে, এবারে আমরা প্রথমে আসি সমতলিক চিত্র কোনগুলো জিনিস, যেগুলা নির্দিষ্ট একটা তলের উপর যাদের নির্দিষ্ট রেখা দ্বারা সীমাবদ্ধ, সেগুলাকে আমরা সমতলিক চিত্র বলি। যেমন সেগুলোর মধ্যে কি কি পড়ে? যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। ঠিক আছে, এইগুলো পড়ে। এবারে আমরা তোমাদের এর আগে বলি, আমরা যে তোমাদের যে এই পরিমিতির মধ্যে, তোমাদের পরিমিতির মধ্যে দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে আমরা সবসময় বলি 2D পিকচার, 3D পিকচার। কি কি বলি আমরা? 2D, আর একটা কি বলি? 3D। এই 2D কথার অর্থ কি? টু ডাইমেনশনাল। তাহলে এটা কি? টু, DIMENSI, ও ডাইমেনশন, OL। আর 3D ক্ষেত্রে আমরা কি বলি? 3, DIMENSIONSONOL, তাই তো? SION, তাহলে 2 ডাইমেনশনাল অ্যান্ড 3 ডাইমেনশনাল। 2 ডাইমেনশনাল মানে কি? আমরা যার হচ্ছে যে দুটো ডাইমেনশন। ঠিক আছে, দুটো ডাইমেনশন বলতে কি কি? যেটা হচ্ছে যে অর্থাৎ এই 2 ডাইমেনশনাল মানে আমরা যেটাকে বাংলায় বলি কি? দ্বিমাত্রিক। আর 3 ডাইমেনশনাল মানে কি? ত্রিমাত্রিক। ঠিক আছে, এই যে দ্বিমাত্রিক, দ্বিমাত্রিকের মধ্যে কি? যার মধ্যে শুধু দৈর্ঘ্য আর কি আছে? এই দ্বিমাত্রিকের মধ্যে কি আছে? দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের ইংরেজি কি? লেন্থ, LENGTH। আর প্রস্থের ইংরেজি কি? প্রস্থের ইংরেজি হচ্ছে ওয়েট, WIDTH। ঠিক আছে, তাহলে কি কি পাবো? দৈর্ঘ্য আর প্রস্থ। তাতে যেসব চিত্রে দৈর্ঘ্য আর প্রস্থ আছে সেটাকে আমরা বলি 2 ডাইমেনশনাল পিকচার, অর্থাৎ 2D পিকচার। আর 3D পিকচার কি বলি? যেটা তিনটা মাত্রা, কি কি? দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। হ্যাঁ, তাহলে কি বললাম? দৈর্ঘ্য একটা থাকবে, প্রস্থ থাকবে, আর উচ্চতা থাকবে। তাহলে উচ্চতা, ঠিক আছে, উচ্চতাকে আমরা কি বলি? তাহলে হাইট, হাইট বা এটাকে আমরা কি বলি? HEIGHT, হাইট অর উইথ, WIDTH, WIDTH। ঠিক আছে, আর প্রস্থ তো বলে দিলাম। প্রস্থ কি বললাম? উইথ, WIDTH। আর এটা বললাম কি? লেন্থ।
ও আচ্ছা, এইখানে হাইট মানে এটা হচ্ছে যে এখানে হাইট, ঠিক আছে, উচ্চতা মানে কি শুধু হাইট। তাহলে কি কি পেলাম, ত্রিমাত্রিক বস্তুর ক্ষেত্রে কি পেলাম, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা পেলাম, ঠিক আছে। এইবারে তোমাদের এই যে পরিমিতির ক্ষেত্রে কিছু কিছু আমরা যেগুলো হচ্ছে যে চিত্র আছে, যেগুলো কিছু কিছু আছে দ্বিমাত্রিক আর কিছু কিছু আছে ত্রিমাত্রিক। এই দ্বিমাত্রিকের মধ্যে যেমন কি কি পড়ছে তোমাদের, সার্কেল, CIRCL, সার্কেল মানে কি বৃত্ত। তারপরে কি পড়ছে, ট্রায়াঙ্গেল, TRIANGLE, ট্রায়াঙ্গেল মানে কি ত্রিভুজ। তারপরে কি পড়ছে, ট্রায়াঙ্গেলের পর স্কোয়ার, স্কোয়ার মানে কি বর্গ ক্ষেত্র। তারপরে কি পড়ছে, রেক্টাঙ্গল, রেক্টাঙ্গল মানে কি আয়ত ক্ষেত্র, ঠিক আছে। আরো আছে, আরো আছে পেন্টাগন, হেক্সাগন, ঠিক আছে, মানে পঞ্চভুজ, ষড়ভুজ, এগুলো আছে। আর এই 3D র মধ্যে কি কি পড়ছে, তাহলে 3 ডাইমেনশনের মধ্যে পড়ছে তোমরা যেমন হচ্ছে যে কিউব, ঠিক আছে, কিউব মানে ঘন, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে যে পড়ে যেমন কোণ, কোণ কোণ মানে কি শঙ্কু। তারপরে কি পড়ে তোমাদের সিলিন্ডার পড়ে, সিলিন্ডারটা কি, সিলিন্ডারের বাংলাটা, সিলিন্ডার লম্ববৃত্তাকার চোঙ, সিলিন্ডার মানে লম্ব লম্ববৃত্তাকার চোঙ, ঠিক আছে। এরকম আরো আছে, আরো কি আছে, স্ফেয়ার, স্ফেয়ার মানে কি গোলক, ঠিক আছে। তাহলে এবারে আমাদের তোমাদের 9 এর বইয়ে কি কি আছে, তোমাদের 9 এর বই আছে ত্রিভুজ, চতুর্ভুজ, ঠিক আছে, আর বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ঠিক আছে, ট্রাপিজিয়াম, রম্বস, এগুলো আছে। তাহলে এগুলার আমাদের প্রত্যেকটা কিভাবে পরিসীমা বের করতে হয়, কি করে তার কর্ণের দৈর্ঘ্য বের করতে হয়, কি করে ক্ষেত্রফল বের করতে হয়, আর কি করে আয়তন বের করতে হয়, সেগুলো আমরা নির্ণয় করব। আচ্ছা, তাহলে আরেকটা কথা বলি, এই যে 2D বললাম, এই 2 ডাইমেনশনাল ক্ষেত্রে তাহলে যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো ওটা কি হয় 2 ডাইমেনশনাল, কিন্তু যখন আমরা আয়তন নির্ণয় করি সেখানে কি থাকে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, সেটা কি হয়ে যায় 3 ডাইমেনশনাল, ঠিক আছে। আচ্ছা, এবারে এবারে জানবো কি, আমি বলছিলাম কি পরিসীমা, কোনো একটা হচ্ছে যে চিত্র দিবা থাকলে, যে কোনো একটা যদি সমতলের চিত্র দিবা থাকে তার আমরা পরিসীমা কিভাবে নির্ণয় করব। পরিসীমা, যার বাংলা ইংলিশ অর্থ কি, পেরিমিটার, কি বলে, পেরিমিটার। তাহলে পরিসীমা জিনিসটা কি, ধরো কোনো একটা বস্তু বা বা যে কোনো আকৃতির বাইরের চারপাশের যে দৈর্ঘ্যটা, ঠিক আছে, বাইরের চারপাশে, ধরো এই যে আমি বোর্ডটা দেখছি, এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডটার বাইরের চারপাশের যে দৈর্ঘ্যটা, সেটাকে আমরা কি বলি পরিসীমা। যেমন ধরো সেটা ধরো আয়তক্ষেত্রাকার হতে পারে বা বর্গক্ষেত্রাকার কোনো কিছু বস্তু হতে পারে, ঠিক আছে, বা ধরো নির্দিষ্ট আকৃতি ছাড়াও ধরো এরকম একটা কোনো বস্তু হতে পারে, ঠিক আছে। এর আমরা কি প্রত্যেকটা বস্তুর চিত্রের আমরা কি নির্ণয় করতে পারি, পরিসীমা নির্ণয় করতে পারি, ঠিক আছে। এবারে প্রত্যেকটা তোমার যেমন যে ত্রিভুজ, চতুর্ভুজ, ঠিক আছে, প্রত্যেকের ক্ষেত্রে পরিসীমা নির্ণয়ের সূত্র বা পরিধি নির্ণয়ের সূত্র আলাদা আলাদা, ঠিক আছে। প্রত্যেকটা আমরা যখন পড়বো আমরা দেখবো কার ক্ষেত্রে পরিসীমা কিভাবে নির্ণয় করতে হয়, কার ক্ষেত্রে এই যে পরিসীমাটা কি হবে, ধরো এই যে একটা চিত্র, এই যে এই পাঁচটার দৈর্ঘ্যের যোগ, এই পাঁচটা দৈর্ঘ্য, এই পাঁচটা দৈর্ঘ্য, এই পাঁচটা দৈর্ঘ্য, ধরো যদি এটা আয়তক্ষেত্রে বলি তাহলে আয়তক্ষেত্রের এই দুটা কি হয়ে যায় দৈর্ঘ্য হয়, আর এই পাশের দুটা কি হয় প্রস্থ। তাহলে ধরো যদি আমি নামকরণ করি এ, বি, সি, ডি, তাহলে আমরা কিভাবে পাবো, এই যে এবি বাহুটার যোগফল, তাহলে এইটার যে ক্ষেত্রে পরিসীমা, এই যে পরিসীমাটা কি হবো, এবি প্লাস এখানে কি বলছিলাম বিসি প্লাস সিডি প্লাস ডিএ।
তাহলে এইটা যে টোটাল দৈর্ঘ্যটা পেলাম সেটাই কি এই যে আয়তক্ষেত্রাকার আয়তক্ষেত্রের পরিসীমা পাবো। ঠিক আছে, এবারে তাহলে যে এই যে চিত্রটা, এই চিত্রটা কি পরিসীমা পাবো? এই চিত্রটার পরিসীমা পাবো, সেটা কি? এগুলাকে আমাকে অসংখ্য কিভাবে ভাগে ভাগ যদি আমরা করতে পারি বিভিন্ন সরলরেখা বরাবর, তাহলে কি আমরা প্রত্যেকটা যে দৈর্ঘ্য যোগ করে আমরা কি পাবো? আমরা পরিসীমা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এগুলো যদি প্রত্যেকটা একটা করে নামকরণ করে দাও, ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, তাহলে এই চিত্রটার ক্ষেত্রে কি হবে? আমরা পরিসীমা পাবো। প্রথমে আমরা কি করে পাবো? এ বি, তারপরে বিসি প্লাস ডট ডট করে এরকম কত পর্যন্ত যাবে? একদম জে কে পর্যন্ত। ঠিক আছে, আবার টোটালটা যোগফলটা হচ্ছে কি ওর পরিসীমা। হয়ে গেল। তাহলে পরিসীমা জিনিস কি বুঝতে পারলে? পরিসীমা। এবারে আসবে কি ক্ষেত্রফল কি জিনিস। ঠিক আছে, তাহলে পরিসীমার পর কি হবে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি? এরিয়া, এ আর ই এ। এরিয়া মানে কি? ক্ষেত্রফল। আচ্ছা, এরিয়া জিনিসটা কি? ধরো কোনো বস্তু কোনো একটা তলের যে অংশ বিশেষ, ঠিক আছে, যে কতটা, বা ধরো কোনো একটা বস্তু কোনো একটা তলের উপর কতটা অংশ জুড়ে আছে, সেটাকে আমরা কি বলি? ওই বস্তুটার ক্ষেত্রফল। ঠিক আছে, এবারে যদি ধরো কোনো একটা বস্তু, ধরো এটা একটা আমরা আয়তক্ষেত্র নিলাম, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কি? ধরো এটা আমি বোর্ডের উপরে অঙ্কন করেছি, এই বোর্ডের উপর কতটা জায়গা জুড়ে আছে, সেটাই কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তোমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি জানো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে ধরো এটা যদি আমি নামকরণ করি এ বি সি ডি, তাহলে কি এই যে এ ডি দৈর্ঘ্য আর এ বি হয় প্রস্থ। তোমরা জানো আয়তক্ষেত্রের মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা সমান হয়, দুটো দৈর্ঘ্য, আর দুদিকে দুটো প্রস্থ সমান হয়। তাই আয়তক্ষেত্রে এই যে ক্ষেত্রফলটা কি হবে? এই ক্ষেত্রফলটা হবে কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ঠিক আছে, এটা কি হয়? দৈর্ঘ্য আর প্রস্থ দুটো যেহেতু এককের গুণফল, তাই এটা কি হয়ে যাবে এপাশে? বর্গ একক। ঠিক আছে, ওরা পরে আসবো যখন প্রত্যেকটা ধরে ধরে করাবো, তখন আমি যদি শুধুমাত্র বোঝাতে চেষ্টা করলাম যে এরিয়াটা কি জিনিস, সেটাকে বুঝো। ঠিক আছে, তারপর প্রত্যেকটার ক্ষেত্রে যেমন বৃত্ত বলো, চতুর্ভুজ বলো, তারপর ত্রিভুজ, প্রত্যেকের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হয়? আলাদা আলাদা হয়। ঠিক আছে, সেটা আমি বলছি। এবারে কি আরেকটা কি বললাম তোমাদের? ক্ষেত্রফল হচ্ছে, তারপরে আয়তন। আচ্ছা, পরিসীমার ক্ষেত্রে কিন্তু একটা কথা বলতে ভুলে গেছি, পরিসীমার ক্ষেত্রে প্রত্যেকটা দৈর্ঘ্য কি হয়? একক হয়, শুধু একক। ঠিক আছে, ওখানে কিন্তু বর্গ একক বা ঘন একক কিছু হয় না। তাহলে আয়তন, আয়তনকে আমরা কি বলি? ভলিউম, ভি ও এল ইউ এম ই। ভলিউম মানে কি? আয়তন। ঠিক আছে, তাহলে আয়তন, আয়তন কি? একটা হচ্ছে যে আয়তন হলো যে কোনো একটা সীমাবদ্ধ ত্রিমাত্রিক স্থানের পরিমাপ। কারণ দেখো আয়তন মানে কি, তোমাদের বলছিলাম আয়তন যেহেতু মানে তিনটা মাত্রার উপর নির্ভর করে। যেমন ধরো একটা আয়তঘন যদি আঁকি, তার কি কি থাকে আয়তঘনে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে এটা একটা আয়তঘন। ঠিক আছে, এর যদি আয়তঘনটা, ঠিক আছে, যদি আমরা দেখো এই যে এ, এটা বি, এটা যদি সি নাম দেই, এই যে দ্বারা তাহলে এর ক্ষেত্রে আর এইটা হচ্ছে যে ধরো, আচ্ছা এটা আমি নামকরণ করলাম ডি, আর এটা সি নামকরণ করলাম। এই যে এ বিটা, এই যে ধরো এ বি সি ডি, এর পাশে ধরো নামকরণ করলাম ই। ঠিক আছে, এফ, এটা জি, এটা এইচ। এই যে এ আর বি, এটা কি দেখো যে এ বি সি এইচ, এটা কি একটা দেখতে আয়তক্ষেত্রের আমার মনে হচ্ছে না? যে এই যে সি এইচ আর এ বি বাহুটা সমান, আর কি এ এইচ আর সিবি বাহুটা সমান। তাহলে এই যে আয়তক্ষেত্রাকার, এই আয়তক্ষেত্রে কি পাচ্ছি? দৈর্ঘ্য পাচ্ছি আর প্রস্থ পাচ্ছি। তাহলে দৈর্ঘ্যটা কি এ বি, আর প্রস্থটা কি পাচ্ছি? এ এইচ বা বিসি। আবার দেখো এখানে একটা উচ্চতা পাচ্ছি, যেহেতু এটা আয়তঘন, তার উচ্চতা পাচ্ছি কি? বি আর ডি। তাহলে দেখো এখানে কটা পাচ্ছেন? তাহলে এটা দৈর্ঘ্য পেলাম, একটা প্রস্থ পেলাম। তাহলে এটাকে কি বলছি আমরা? দৈর্ঘ্য।
আর এটাকে আমরা কি বলছি? প্রস্থ। আর এটাকে আমরা কি বলছি? উচ্চতা। তাহলে এই বিডি বা ডিবিটা কি হলো? উচ্চতা। তাহলে এইটা আয়তক্ষেত্রের যখন আয়তন বের করব, তাহলে আমরা কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা করে আমরা এর আয়তন গুণ করব। ঠিক আছে? তাহলে এর আয়তন কি হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। সে তার এককটা কি হবে? ঘন একক। তাহলে এর আয়তনটা কি হবে? আয়তনটা হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। এটা কি হয়? আগেবার এই ক্ষেত্রফলের ক্ষেত্রে যেমন ঘন বর্গ একক হয়েছিল, তেমন আয়তঘনের ক্ষেত্রে ঘন একক। ঠিক আছে? আচ্ছা, এবারে তোমাদের বইয়ে দেখি, বইয়ে কি থেকে করে দেওয়া আছে? বইয়ে আয়তক্ষেত্র থেকে করে দেওয়া আছে, তাই তো? আচ্ছা, প্রথম বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র দিয়ে তোমাদের শুরু করি। তাহলে তোমাদের চ্যাপ্টারটার নাম কি? চ্যাপ্টারের নাম দাও এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল অ্যান্ড কোয়াড্রিল্যাটারাল। ঠিক আছে? মানে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। তাহলে নাম কি আছে? চ্যাপ্টারটার নাম দাও। ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে পেরিমিটার অ্যান্ড কি এরিয়া। ঠিক আছে? এবারে তোমাদের ত্রিভুজ ও চতুর্ভুজের, আচ্ছা প্রথমে তোমাদের, আচ্ছা বর্গক্ষেত্র দিয়েই তোমাদের, যেহেতু আমি বর্গক্ষেত্র দিয়ে শুরু করছি। ঠিক আছে? প্রথম বর্গক্ষেত্রে কি করে আমরা, বর্গক্ষেত্র কি জিনিস, বর্গক্ষেত্রে কি হয় হচ্ছে যে তোমার ক্ষেত্রফল কি করে নির্ণয় করতে হয়, পরিসীমা কিভাবে নির্ণয় করতে হয়, আগে আমি বর্গক্ষেত্র দিয়েই শুরু করছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের এখন কি, তাহলে ত্রিভুজ আর চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। তাহলে প্রথমে আমি কি চতুর্ভুজ আগে করাই। ঠিক আছে? তাহলে আগে চতুর্ভুজ কি জিনিস আগে জানি। চতুর্ভুজটা কি? চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলের চিত্রকে চতুর্ভুজ বলে। তাহলে কি? চারটা বাহু দ্বারা। তাহলে ধরো এই যে এরকম একটা বাহু, তাহলে এই যে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলের চিত্রকে চতুর্ভুজ বলি। কিন্তু আমি দেখো এরকম একটা চারটা বাহু আঁকলাম, এটাকে কি আমরা চতুর্ভুজ বলবো? বলবো না। কারণ কি? এটা একটা সীমাবদ্ধ সমতলিক চিত্র হচ্ছে না, এখানে একটা ইউ যাচ্ছে, তাই এটা সমতলিক নয়, সীমাবদ্ধ নয়, তাই এটা কি চতুর্ভুজ নয়। ঠিক আছে? এবারে এই চতুর্ভুজের মধ্যে কি কি পড়ে? যেমন তোমার আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম প্রভৃতি পড়ে। ঠিক আছে? তাহলে এখন তোমাদের কি আয়তক্ষেত্র কি সেটা আমি তোমাদেরকে বলছি। ঠিক আছে? তাহলে ধরো আয়তক্ষেত্র, রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল মানে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। ঠিক আছে? এবং প্রতিটা কোণ সমকোণ, তাকে কি বলে? আয়তক্ষেত্র বলে। তাহলে আয়তক্ষেত্র একটা ছবি আঁকো, তোমরা এটা আগে জেনে এসছো। ঠিক আছে? তোমরা 7-8 পড়ে এসছো আয়তক্ষেত্র কাকে বলে। তাহলে কি বললাম? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ। ঠিক আছে? এই যে প্রতিটা কোণ দেখতে কি হচ্ছে? প্রতিটা কোণ কি সমকোণ। ঠিক আছে? তাহলে তাকে আমরা কি বলি? আয়তক্ষেত্র। ঠিক আছে? এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রাকার চিত্র। তাহলে এই আয়তক্ষেত্রে কি আছে? দৈর্ঘ্য, প্রস্থ। ঠিক আছে? লিখো তাহলে কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্থ, তোমরা তো জানো, লিখো। তাহলে নামকরণ করো। তাহলে আয়তক্ষেত্রে এ, বি, সি, ডি। ঠিক আছে?
তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্যটা কোনটা? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তাহলে এ ডিটা দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যটা কি? তাহলে দৈর্ঘ্যটা কি? এডি, ঠিক আছে। আর এডি আর কি বিসিটা, তাই তো। আর প্রস্থটা কি? এবি ইকুয়াল টু ডিসি বা সিডি, ঠিক আছে। তাহলে এই যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রটা কি আমি দৈর্ঘ্য আর প্রস্থ পেলাম। কিন্তু এই যে আয়তক্ষেত্রটা তাহলে আমরা কিভাবে এই যে আয়তক্ষেত্রের পরিসীমা কিভাবে পাবো? এই আয়তক্ষেত্রের পরিসীমা পরিসীমা কি? এই যে ধরো এই যে দৈর্ঘ্য আর এই যে প্রস্থ, টোটাল কি আমি যদি এইখান থেকে যাত্রা শুরু করি তাহলে কি এইখান দিয়ে এখানে যাব, আবার এখানে আসবো, আবার এখানে যাব, আবার এখানে আসবো, দিলে এর কাছে যে জায়গা শেষ হয়ে যাবে। তাহলে কি হবে? তাহলে দুটা হচ্ছে দৈর্ঘ্য আর দুটা প্রস্থের সমষ্টি। তাহলে কি হবে? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমাটা কি হবে? তাহলে দৈর্ঘ্য যুক্ত প্রস্থ যুক্ত, তাহলে দৈর্ঘ্য যুক্ত প্রস্থ যুক্ত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, ঠিক আছে হলো। তাহলে এখানে কটা দৈর্ঘ্য আসছে? দুটা। তাহলে দুটা দৈর্ঘ্য প্লাস দুটা প্রস্থ। তাহলে এখান থেকে কি করতে পারি? দুই কমন নিতে পারি। দুই কমন নিলে কি হবে? দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা কি হবে? এককটা শুধু একক। এবারে যে এককে করতে বলতে থাকবে সেই একক। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি হলো? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে, বোঝা গেছে। এবারে কি করব? পরিসীমা হলো, এবারে কি করব? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একটু আগে আমি বলে দিয়েছিলাম। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এটা কি হবে? বর্গ একক। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হলো? হ্যাঁ, এবারে আচ্ছা তোমাদের স্কুলের মাঠটা কেমন দেখতে? আয়তক্ষেত্রাকার। আচ্ছা, আয়তক্ষেত্রাকার হলে এবার ধরো তোমাদের মধ্যে কেউ একজন মনে করলে দুজনের মধ্যে কম্পিটিশন হবে। কি কম্পিটিশন হবে? একজন মনে করলে স্যার আমি এ থেকে শুরু করে আমি এই সি বিন্দুতে যাব, কিভাবে যাব না এ থেকে আমি এই কোনাকুনি চলে যাব। আরেকজন বললো স্যার আমি এ বিন্দু থেকে শুরু করব, আমি প্রথমে এ থেকে এই বি কে আসবো, তারপর এই সি বিন্দুকে যাব। এবার তোমরা বলতে পারবে কে বেশি দূরত্ব অতিক্রম করবে? যে আর এই এসিটাকে আমরা কি বলি? হ্যাঁ, এসিটাকে আমরা কি বলি? কর্ণ। অর্থাৎ এটাই এসিটা কি হয়? এই আয়তক্ষেত্রের কর্ণ। অর্থাৎ কেউ যদি এই কর্ণ বরাবর যায় আর কেউ যদি এই তোমার এ বি প্রথমে প্রস্থ যায় তারপর দৈর্ঘ্য যায়, তাহলে কে বেশি দৈর্ঘ্য যাবে? যে প্রস্থ প্লাস দৈর্ঘ্য দূরত্ব হবে, তাহলে তার কর্ণ দৈর্ঘ্যটা তখন কম হবে। অর্থাৎ যে কর্ণ বরাবর যাবে সে আগে পৌঁছাবে। তাহলে এই যে কর্ণটা, এই কর্ণটা নির্ণয়ের একটা সূত্র আছে। তাহলে এই কর্ণ কি? আয়তক্ষেত্রের কর্ণ। তাহলে লিখো কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র কি? রুট ওভার অফ দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার। এটা কি? এটাও একক, ঠিক আছে। তাহলে হলো, এবারে আয়তক্ষেত্র হলো। এবারে কি করব? এবারে আমরা বর্গক্ষেত্র কিছু সূত্র জানবো, ঠিক আছে। বর্গক্ষেত্র কি জিনিস, তার কি করে কর্ণের দৈর্ঘ্য কি করে তার হচ্ছে যে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় আর তার পরিসীমা কিভাবে নির্ণয় যায়, এবার আমরা বর্গক্ষেত্র কি করবো। আয়তক্ষেত্র সকালে বুঝতে পারলে? তো চলো, কি বললাম? বর্গক্ষেত্র লিখো, বর্গক্ষেত্র।
বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কিভাবে করতে পারি? আচ্ছা, তাহলে বর্গক্ষেত্র আগে কাকে বলে জানো? বর্গক্ষেত্র জানো কাকে বলে, বলতে পারবে? হ্যাঁ, যে চতুর্ভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান ও সমান্তরাল এবং প্রতিটা কোণ কি হয়? হ্যাঁ, সমকোণ। তাহলে এক সমকোণ সমান কত জানো তো? এক সমকোণ সমান, হ্যাঁ, তাহলে এটা মনে রাখবে, এক সমকোণ সমান কত হয়? 90 ডিগ্রি। তাহলে আমি কি বললাম? তাহলে বলার সঙ্গে সঙ্গে আমি ছবিটা আঁকি। তাহলে যে চতুর্ভুজের চারটা বাহু সমান এবং সমান্তরাল এবং প্রতিটা কোণ কত? এক সমকোণ। এক সমকোণ মানে কত? 90 ডিগ্রি। অর্থাৎ এই যে প্রত্যেকটা কোণ, এই যে প্রত্যেকটা কোণ, এই প্রত্যেকটা কোণ কত করে ডিগ্রি করে হয়? 90 ডিগ্রি করে। ঠিক আছে, তাহলে এটার নাম দাও এ বি সি ডি। তাহলে এটা কি পেলাম? এটা একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, এই যে বর্গক্ষেত্র পেলাম, এই বর্গক্ষেত্রের পরিসীমাটা কিভাবে নির্ণয় করব? আচ্ছা, তোমরা আয়তের ক্ষেত্রে বরাবর কি বললাম, যে এ থেকে শুরু করে বি দিয়ে, সি দিয়ে, ডি দিয়ে আবার এতে এলে, তাহলে তখন এর ক্ষেত্রে তো চারটা বাহুই সমান। ঠিক আছে, তাহলে চারটা বাহু যদি সমান হয়, তাহলে আমাদের পরিসীমার সূত্র কি হবে? চার, হ্যাঁ, 4 গুণিত বাহু, যেগুলি ধরো এ বি একটা বাহু, বিসি একটা বাহু, সিডি একটা বাহু, আর ডি একটা বাহু, প্রত্যেকটা বাহুই সমান। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে? লিখো বর্গক্ষেত্রের পরিসীমা। তো বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে? তাহলে বাহু যুক্ত বাহু যুক্ত বাহু, তাহলে লিখো বাহু যুক্ত চারটা বাহু যোগফল, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো সমান। এটা কি? এ কক। ঠিক আছে, তাহলে চারটা বাহুর দৈর্ঘ্য সমান কি হলো হয়? তাহলে চারটা বাহুর যোগ কি হয়? 4 গুণিত বাহু। আচ্ছা, এটা বাহু বলতে কিন্তু বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে 4 গুণিত বাহু বা বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে এটাই কি হলো? এ কক। এবার দেখো, এটা যদি একটা বাহুর দৈর্ঘ্য যদি বলে এ বলে দেওয়া থাকে, তাহলে চারটা বাহুর দৈর্ঘ্য কি হবে? প্রত্যেকটাই বাহু এ একক করে হবে। তাহলে চারটা বাহুর দৈর্ঘ্য কি হবে? 4 এ কক। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি? 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, বুঝতে পারলে? এবারে কি আছে? ও সরি। আচ্ছা, এবারে কি করবো? ক্ষেত্রফল। এবার ক্ষেত্রফল। আচ্ছা, আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সম্বন্ধে কি করছিলাম? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এখানেও কি, যদি আমি দৈর্ঘ্য গুণিত প্রস্থ করে দেই, তাহলে ক্ষেত্রফল। কিন্তু দেখো, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্যও যা, প্রস্থও তা। তাহলে দুটাই তো, সবই তো বাহু। তাহলে কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা কি করছিলাম? বর্গ একক। তাহলে আয়তক্ষেত্রে, বর্গক্ষেত্রে কি জানি? বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়াল টু প্রস্থ। হ্যাঁ, এটাই মানে কি? বাহু, মানে একটা বাহু দৈর্ঘ্য। তাহলে কি? তাহলে আমরা যদি দৈর্ঘ্য আর প্রস্থের জায়গায় আমরা কি করে দেই? বাহু করে দেই। তাহলে কি করে দেই? বাহু গুণিত বাহু, এটা কি? বর্গ একক। তাহলে বাহু গুণিত বাহু মানে কি? বাহু স্কয়ার। তাহলে কি? বাহু স্কয়ার, বর্গ একক। এবারে দেখো, যদি একটা বাহুর দৈর্ঘ্য কি বলে দেওয়া থাকে, যদি এই বর্গক্ষেত্রে আমি কি বলছিলাম, একটা বাহুর দৈর্ঘ্য একক, তাহলে এই বাহুর ক্ষেত্রফলটা কি হবে? স্কয়ার, বর্গ একক। বোঝা গেল সকলে? ঠিক আছে। আচ্ছা, কিন্তু দেখো, এই বর্গক্ষেত্রে কি হবে? এই বর্গক্ষেত্রেও নিশ্চয়ই দুটা কর্ণ পাওয়া যাবে। যেমন আয়তক্ষেত্রে দুটা কর্ণ পাওয়া গেছে, সেরকম বর্গক্ষেত্রে দুটা কর্ণ পাওয়া যাবে। কর্ণগুলো কিভাবে? তাহলে এই কর্ণের নির্ণয় সূত্রটা কি হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রে? ঠিক আছে, চলো বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র কি হয় দেখি। বর্গক্ষেত্রে লিখো কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হয়? কর্ণের দৈর্ঘ্য আমরা আয়তক্ষেত্রে বলে কি দেখছিলাম? √অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার।
কিন্তু এটাই কি, এটা তো আমরা জানি দৈর্ঘ্য আর প্রস্থ সমান, মানে রুট ওভার অফ কি, দৈর্ঘ্য আর প্রস্থ সমান রুট ওভার ফর বাহু স্কয়ার প্লাস বাহু স্কয়ার। তাহলে কি পাবো, বাহু স্কয়ার প্লাস বাহু স্কয়ার। তার মানে বাহু স্কয়ার মানে কি, এটা কি হবে, একক। তাহলে বাহু স্কয়ার ইন্টু বাহু স্কয়ার মানে কত, তাহলে রুট ওভার অফ 2 ইন্টু বাহু, কারণ দুটা বাহুর যোগফল। তাহলে দুটা বাহুর যোগফল কি হলো, ধরো এটা একটা বাহু, এটা একটা বাহু। আচ্ছা ঠিক আছে, তাহলে দুটা বাহুর স্কয়ার। আচ্ছা তুমি যদি এভাবে না বুঝতে পারো, তাহলে ধরো বাহুর মানটা কত, বাহুর মানটা কি এ। তার মানে এটাই বলতে চাচ্ছি, তার মানে বাহুর মানটা যদি এ হয়, তার মানে একটা স্কয়ার প্লাস একটা স্কয়ার মানে কি হয়ে যাবে, তাহলে রুট ওভার অফ 2 স্কয়ার। ঠিক আছে, তাহলে মানে কি, এটা মানে √2 ইন্টু কি হয়ে যাবে, ইন্টু এ। ঠিক আছে, তার মানে এখানে আসছে কি, √2 ইন্টু বাহু, মানে বাহু মানে বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে √2 ইন্টু বাহু এ কক। ঠিক আছে, তাহলে বড় ক্ষেত্রে কোন দৈর্ঘ্য কি হলো, √2 ইন্টু বাহু একক। বুঝা গেল? ঠিক আছে, তাহলে এবারে আয়তের ক্ষেত্রে হলো, বড় ক্ষেত্রে হলো। এবারে চলো কয়েকটা অঙ্ক আছে তোমাদের এক্সারসাইজে, একটা অঙ্ক দেখে নেব। দেখো তোমাদের 15.1-এ তোমাদের পেজ নম্বর হচ্ছে যে 203 পেজে। আচ্ছা এটা বুঝতে পেরেছো, বুঝতে পারা গেছে নিশ্চয়ই। আচ্ছা এটা হচ্ছে যে নিজে করি। ঠিক আছে, আমি একটা দুটো করাচ্ছি, তোমরা নিজেরা করবে। নিজে করি, নিজে করি কত, পেজ নম্বর 203, নিজে করি 15.1। আচ্ছা পেজ নম্বর কত, পেজ নম্বর 203। ঠিক আছে, এখানে তোমাদের কি বলছে, এখানে দেখো প্রত্যেকটা ছবি দেওয়া আছে, দিয়ে ছবি দিয়ে বলে দেওয়া আছে তোমার কি, প্রত্যেকটা হচ্ছে যে পরিসীমা নির্ণয় করতে হবে, তাই তো। নিজের ছবিগুলো দেখি ও পরিসীমা লিখি। দেখো আমি তোমাদের 5-এর দাগেরটা করাচ্ছি শুধু, হ্যাঁ নিজেরা বাকিগুলো করবে। 5-এর দাগেরটা কি বলেছে, 5-এর দাগেরটা, ঠিক আছে, দিয়ে মানগুলো কতগুলো দিব আছে, একটা 12 সেমি, একটা 9 সেমি, একটা 9 সেমি, একটা দিব আছে 12 সেমি। আচ্ছা নিচরটা বলে দিব আছে 26 সেমি, আর আরেকটা কথা বলে দিব আছে 16 সেমি। এটার পরিসীমা কি হবে, এই চারটা দৈর্ঘ্যের যোগফল দিলে এবার পরিসীমা পেয়ে যাবো। তাহলে কি পাবো, যে এই যে ধরো তোমরা এটা নামকরণ দিয়েও করতে পারো, বা কিছু করার দরকার নেই, এমনি শুধু করে দিবে। তাহলে কি কম করবে, তাহলে 12 প্লাস 26 প্লাস 16 প্লাস 9, টোটালটা কি হবে বাইরে। আমি কি বলেছিলাম, পরিসীমার এককটা কি হয়, সেমি। তাহলে যেহেতু এখানে একক দিব আছে সেমি, তাহলে 12 প্লাস 26 তাহলে কত হয়, 9 আর 6 15, 15 আর 6 21, 21 22 23 3, হাতে রইল 2, 1 2 একে 3 একে 4 2 6, 63 সেমি। এটা আসছে তো সকলের। আসছে, সবাই বুঝতে পেরে গেছে, বাকিগুলো নিজেরা করতে পারবে। ঠিক আছে, তাহলে শুধু যা আছে শুধু বাহু দৈর্ঘ্যগুলো আমি যোগ করলেই পেয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো তোমাদের বইয়ে পেজ নম্বর 204-এ বলে দেওয়া আছে, 8-এর দাগের একটা অঙ্ক বলে দেওয়া আছে, যে বর্গাকার চিত্রে কর্ণের দৈর্ঘ্য 13√2 সেমি, তার একটা বাহুর দৈর্ঘ্য কত। ঠিক আছে, এটা মুছে দেয়।
এটা পেজ নম্বর তোমার হচ্ছে 204। ঠিক আছে, এখানে কি বলছে, যে বর্গাকার চিত্রে কর্ণের দৈর্ঘ্য 13√2 সেমি, তার একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্যটা কত বলে দেওয়া আছে? কর্ণের দৈর্ঘ্যটা, কর্ণের দৈর্ঘ্যটা কত বলে দেওয়া আছে? 13√2 সেমি। এখানে তোমাকে কি বলেছে? বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে তোমরা তো জানো, ধরে নাও বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য এ, তাহলে লিখো ধরি, বা মনে করি, যা করতে পারো, ধরি বর্গ ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এ সেমি। তাহলে অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য কি হয়? √2 ইন্টু বাহু, তার মানে √2 ইন্টু এ সেমি। অতএব ওটারই মান দেওয়া আছে, ওটার কত দেওয়া আছে শর্তানুসারে, তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে যা করতে পারো, √2 এ ইকুয়াল টু সমান 13√2। ঠিক আছে, তাহলে এ ইকুয়াল টু কি? 13√2 বাই √2 কেটে গেল, তাহলে এ ইকুয়াল টু কত? 13, 13 কি সেন্টিমিটার। তাহলে লিখো অতএব, অতএব একটি বাহুর দৈর্ঘ্য, অতএব বর্গক্ষেত্রে লিখো, বা বর্গক্ষেত্রে লিখো, অতএব বর্গ ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 13 সেমি। ঠিক আছে, এবারে একদম নিজে করি 15.2 তে যাও। নিজে করি 15.2। ঠিক আছে, পেজ নম্বরটা হচ্ছে যে 205। এবার লিখো ওখানে কি বলছে, সেই অঙ্কগুলো করো। কি বলছে? একের দাগের অঙ্কটা, যে বর্গক্ষেত্রের জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার, তার চারধারে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে, হিসাব করে লিখি। তাহলে কি বলছে, যে বর্গক্ষেত্রের জমির কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া আছে কত? 20√2 মিটার। তাহলে পুরো আগেরটার মতো কি হবে? কত দাগে? 15.2 একের দাগে। একের দাগে কি বলছে, বর্গক্ষেত্রাকার জমির কর্ণের দৈর্ঘ্য কত? 20√2 মিটার বলে দিয়েছে। তাহলে মনে করবে আবার সেরকম লিখবে, ধরি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এ, এককটা কি দেওয়া আছে? মিটার। তাহলে বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এ মিটার। অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কোন দৈর্ঘ্য হয়? √2 ইন্টু বাহু, তাহলে √2 ইন্টু এ মিটার। ঠিক আছে, অতএব শর্তানুসারে বা প্রশ্নানুসারে যা করতে পারো, তাহলে শর্তানুসারে √2 ইন্টু এ ইকুয়াল টু কত বলে দেওয়া আছে? 20√2। ঠিক আছে, তাহলে এ ইকুয়াল টু কি আছে? এখানে √2টা গুণ আছে, এপাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 20√2 কেটে গেল, তাহলে এ ইকুয়াল টু কত? 20। তাহলে এ ইকুয়াল টু কত বেরোলো? 20 মিটার। তাহলে কি বলছে, তার চার ধারে পাঁচিল দিয়ে ঘেরতে কত মিটার দৈর্ঘ্যে পাঁচিল দিতে হবে। দেখো, এই যে দৈর্ঘ্যটা পেলাম, এই যে মানে যদি ধরো একটা বর্গক্ষেত্র আমি যদি আঁকি, এই যে একটা বর্গক্ষেত্র, এর কি বলে দিবা আছে? এই যে বর্গক্ষেত্রটা, এই বর্গক্ষেত্রে যে কোনো, বলছে কি, কর্ণের দৈর্ঘ্যটা বলে দেওয়া ছিল। ওই কর্ণের দৈর্ঘ্যটা কত বলে দেওয়া ছিল? 20√2 মিটার। মানে যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া ছিল, এটা কত? 20√2 মিটার। এবারে আমাকে বলছে কি, আমাকে বলছে এই যে বর্গক্ষেত্রটার
আমি পেলাম কি এর মান কত পেলাম 20 পেলাম, মানে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য কত পেলাম 20 পেলাম। কিন্তু আমাকে উত্তর কিন্তু পুরোটা চাই না, আমাকে কি বলছে ও চার ধারে পাঁচিল দিয়ে ঘিরতে হবে। তার মানে চার দিয়ে পাঁচিল দিয়ে ঘেরা মানে কি এর পরিসীমাকে ঘেরা। তার মানে পরিসীমা সূত্রটা করতে পারলে দিয়ে এর মান 20 বসালেই তাহলে মানটা পেয়ে যাবো। অতএব লিখো, অতএব কি বলছে লিখতে পারো একদম, তাহলে চার ধারে পাঁচিল দিয়ে ঘিরতে হবে বা পরিসীমা বলে লিখতে পারো। তাহলে পরিসীমা ইকুয়াল টু কি হবে, চার ধারে পাঁচিল দিয়ে ঘিরতে, তাহলে পরিসীমা কি হয় বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণিত, হ্যাঁ 4 গুণিত ইয়ে একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমি 4 ইয়ে করে দিচ্ছি, 4 এ একক, তাহলে 4 গুণিত এর মান কত পেয়েছি 20, ঠিক আছে 20 একক ইকুয়াল টু কত বেরাবে 2 4 এ 80 একক। সরি একক তো এখানে তো মান দিবা আছে, একক তো আমরা মিটারে পেলাম, তাহলে একক আর লিখবো না, তাহলে এখানে কি লিখবো মিটার, তাহলে এখানে কি লিখবো মিটার। এককটা আমার কি বলে দিবা ছিল মিটারে বলে দিবা ছিল, তাহলে পরিসীমা কত পেয়ে গেলাম 80 মিটার। তাহলে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার লিগ লাগবে 80 মিটার, টোটালটা ঘিরতে 80 মিটার। ঠিক আছে বুঝতে পারলে, চলো দু একটা। দুয়েরটা কি বলছে, প্রীতমদের আয়তক্ষেত্র জমির বাইরের চারধার 5 মিটার চওড়া রাস্তা আছে। আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে বলে দেওয়া আছে। প্রতি মিটার 18 টাকা হিসেবে রাস্তার বাইরের চারধারে বেড়া দিয়ে ঘিরতে মোট কত খরচ পড়বে হিসাব করে লিখি। তাহলে দেখো দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে, আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য বলে দেওয়া আছে, প্রস্থ বলে দেওয়া আছে, ঠিক আছে। আর কি বলে দেওয়া আছে, তার বাইরে চারধারে আয়তক্ষেত্র জমির বাইরে চারধারে একটা 5 মিটার চওড়া রাস্তা আছে। টোটালটা ঘিরে কিন্তু বাইরে 4 মিটার রাস্তা আছে, ঠিক আছে। এবারে বলছে কি প্রতি মিটার 18 টাকা হিসেবে রাস্তার বাইরে চারধারে বেড়া দিয়ে ঘেরতে। দেখো বাইরের চারধারে বেড়া দিবে, আগে কি আয়তক্ষেত্র একটা তাহলে জমি আঁকি। দেখো আয়তক্ষেত্রাকার জমিটা কিরকম হবে, আচ্ছা, আমার একটু বেঁকে গেল, সোজা হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আয়তক্ষেত্রের জমি। এবার আয়তের দৈর্ঘ্যটা কত বলে দিবা আছে 2.5, এটা কি এককটা কি বলে দিবা আছে 2.5 ডেকামিটার। আর প্রস্থটা কত বলে দিবা আছে 1.7 ডেকামিটার। ঠিক আছে, এবারে কি বলেছে বাইরের চারধারে একটা রাস্তা আছে 5 মিটার চওড়া। ঠিক আছে, বাইরের চারধারে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে, তার মানে সেটা কিরকম, তাহলে এই যে রাস্তাটা দৈর্ঘ্য এটা কত 5 মিটার, তাহলে এদিকেও 5 মিটার, কারণ দৈর্ঘ্য বরাবর আছে আবার প্রস্থ বরাবর আছে। এবারে কি বলছে ওই যে পরিসীমাটা ঘিরবে ঘিরতে কত, তাহলে দেখো প্রথমে একটা কি বলে দিবা আছে এই যে দৈর্ঘ্যটা বলে দিবা আছে। আচ্ছা, তার আগে বলি তোমাদের এই যে অঙ্কগুলোর ক্ষেত্রে এককগুলা কি হয় একই এককে নিয়ে আসতে হয়। তাহলে এবার তোমরা একই এককে কি করে নিয়ে আসবে, তাহলে এককটা কিভাবে একই নিয়ে আসতে হয় সেটা আগে তোমাদেরকে একটু বলে দিই। ঠিক আছে, কি কি করে একই এককে নিয়ে আসবে, প্রথমে লিখো কিমি, ঠিক আছে, তারপরে কি হয় হ্যাঁ কিলোমিটারের পর হেক্টোমিটার, তারপরে ডেকামিটার, ঠিক আছে, তারপরে মিটার, তারপরে ডেসিমিটার, তারপরে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, তারপরে সেমি মানে সেন্টিমিটার, তারপরে মিলিমি মানে মিলিমিটার।
এবারে ধরো এই যে কোনো একটা একক থেকে আমরা যখন যাব, অর্থাৎ যখন আমরা কিলোমিটার থেকে আমরা যখন এই মিলিমিটারের দিকে যাব, তখন কি করতে হবে আমাদের? নিচের দিকে গেলে কি করতে হয় আমাদেরকে? গুণ করতে হয়। ঠিক আছে, মানে দেখো কিলোমিটারটা অনেক বড় একক, আর এই যে মিলিমিটার অনেক ক্ষুদ্র একক। তাহলে এই যে বড় একক থেকে যখন ছোট এককের দিকে যাবো তখন কি করতে হয়? আমাদেরকে গুণ করতে হয়। বড় একক থেকে ছোট একক দিয়ে আমরা কি করতে হবে? গুণ করতে হবে। এবারে তোমরা বলো স্যার কত দিয়ে গুণ করব? কত দিয়ে গুণ করতে হবে? কটা ঘর যাচ্ছে, কটা ঘর লাফিয়ে যাচ্ছে সেই হিসাবে আমাকে গুণ করতে হবে। যদি ধরো কিলোমিটার থেকে ডেকামিটারে যাচ্ছে, তাহলে কিলোমিটারের পর হেক্টোমিটার ডেকামিটার, তাহলে ক ঘর? 2 ঘর। তাহলে কি একের পিঠে দুটা শূন্য দিয়ে গুণ করব। ঠিক আছে, যদি দেখে কেউ বলে কিলোমিটার থেকে ডেসিমিটারে গেছে, তাহলে কিলোমিটার থেকে ডেসিমিটার মানে কটা ঘর? কিলোমিটারের পর হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার, কটা ঘর হচ্ছে? 4টা ঘর। তাহলে এখানে কি করব? তাহলে কিলোমিটার থেকে হেক্টোমিটারে গেলে এক লিখে 4টা শূন্য। ঠিক আছে, যটা ঘর যাবে একের পিঠে তটা শূন্য। এবারে গুণ করতে হবে, যদি উপর বড় একক থেকে ছোট একক যায় তাহলে গুণ করতে হবে। আর যদি এই ছোট একক থেকে এদিকের দিকে আসি, ঠিক আছে, অর্থাৎ এই মিলিমিটার থেকে যদি কিলোমিটার দিকে আসি, তখন কি করতে হবে? তখন ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? ওই একই নিয়ম, যত একক উপরের দিকে যাব তত একক দিয়ে ভাগ করতে হবে। সাপোজ ধরো আমি কি সেন্টিমিটার থেকে, আমি ধরো সেন্টিমিটার থেকে কত দূরে আসছি? সেন্টিমিটার থেকে আমি আসছি ডেকামিটারকে। তাহলে সেন্টিমিটার থেকে ডেকামিটার আইলে কি করতে হবে? সেন্টিমিটার থেকে ডেকামিটার পর্যন্ত ক ঘর? সেন্টিমিটার পর ডেসিমিটার মিটার ডেকামিটার, ক ঘর? 3 ঘর। তাহলে ভাজিত কত করলাম? এক লিখে 3টা শূন্য। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে আমরা কি করে একক চেঞ্জ করি। কিন্তু আমার এই বইয়ের অঙ্কটা থেকে কি বলছে? তাহলে এবার বইয়ের এই যে অঙ্কটা, এটা এককটা আমাকে স্থান চেঞ্জ করতে হবে। কারণ দেখছি একটা মিটার দেওয়া আছে আর একটা ডেকামিটার দেওয়া আছে, আমাকে যে কোনো একই এককে নিয়ে আসতে হবে। তাহলে আমি কি মিটারে নিয়ে চলে আসবো। ঠিক আছে, যেহেতু রাস্তাটা আমাদের সরু, মিটারে দেওয়া আছে, আমি মিটারে নিয়ে আসবো। তাহলে আমি কি নিয়ে আসবো? এই ডেকামিটার থেকে, এই যে ডেকামিটার থেকে আমি কিসে যাব? মিটার। তাহলে এই ডেকামিটার থেকে আমি কিসে যাব? মিটার। তাহলে এই যে ডেকামিটার থেকে মিটারে গেলাম, আমি কি গেলাম? উপর দিক থেকে নিচের দিকে গেলাম। তাহলে কি করতে হলো? গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো কোন সংখ্যার সঙ্গে যখন তোমরা জানো 2.5 ডেকামিটার ইন্টু 10, সেটা করলে কি হয়ে যায়? এই দশমিকটা দিয়ে শূন্যটা, মানে এটা কি হবে? 2.5 মানে কি হয়? 25 ডিভাইড বাই, এই দশমিকটা তুললে কি হয়? এটা 10 হয়ে যায় ইন্টু 10, মানে এই 10 কেটে গেলে কি হয়ে যায়? 25। ঠিক আছে, এবারে দেখিয়ে দিলাম। কিন্তু পরের ক্ষেত্রে কি হবে? ডাইরেক্ট 2.5 এর সঙ্গে 10 গুণ মানে কত? আমরা কত লিখে দেবো? সঙ্গে সঙ্গে 25। ঠিক আছে, কিন্তু যদি ভাগ হতো তাহলে কিন্তু এই দশমিকটা চলে যেত। তোমরা জানো, এগুলো নিয়ম জানো। ঠিক আছে, তাহলে বোঝা গেছে সকলে? তাহলে এবারে লিখো। আচ্ছা, আগে আমার একটা কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিবা ছিল। তাহলে লিখো দৈর্ঘ্যটা কত বলে দিবা ছিল। লিখো তাহলে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা কত বলে ছিল? 2.5 ডেকা মিটার। ঠিক আছে, তাহলে 2.5 ডেকামিটার সমান কত মিটার হবে? তাহলে 2.5 গুণিত গুণিত 10, তাহলে কি হবে? গুণিত 10 মানে এটা কি হলো? এটা মিটার সমান কত? 25 মিটার। আরেকটা কি বলে দেওয়া ছিল? প্রস্থ। প্রস্থটা কত বলে দেওয়া ছিল? 1.7, এটাও ডেকামিটার, মানে কি 1.7 গুণিত 10, এটা কি করলাম? মিটারে নিয়ে এলাম। তাহলে মিটার কিন্তু 17 মিটার। কিন্তু দেখো আমাদের বলে দিবা আছে কি, এইটা দিয়ে আমরা কিন্তু কিছু চাইনি। আমাকে কি চেয়েছে? বলছে এই দৈর্ঘ্যের বা প্রস্থের বরাবর আমাদের কি আছে? এইটা একটা রাস্তা আছে চার ধারে। কত মিটার রাস্তা? 5 মিটার চওড়া রাস্তা। তাহলে দেখো, তাহলে এই এই যে ধরো যে দৈর্ঘ্যটা ছিল, এই রাস্তা যে হয়ে গেছে, রাস্তার যে দৈর্ঘ্যটা পাবো সেটা কি আর আগের দৈর্ঘ্য থাকবে? নিশ্চয়ই থাকবে না। তাহলে দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে যাবে। অতএব তার তখন কি, তাহলে রাস্তা সমেত আমরা দৈর্ঘ্য পাবো। তাহলে লিখো রাস্তা সমেত দৈর্ঘ্য, বা 5 মিটার রাস্তা সমেত লিখতে পারো। 5 মিটার রাস্তা সমেত দৈর্ঘ্য। তাহলে রাস্তা সমেত কি পাবো? দেখো দৈর্ঘ্য কি দুদিকেই আছে, তাহলে দুটা দৈর্ঘ্য। তাহলে দুটা দৈর্ঘ্য কি চেঞ্জ করতে হলে কি, তাহলে আমরা কি পাবো? আচ্ছা, এটা যেহেতু রাস্তাটা বাইরে আছে, তাহলে বাইরে থাকার জন্য আমরা কি
2 × 5 দিয়ে যোগ করব, যদি ভেতরে থাকতো তাহলে কি হতো, মাইনাস হতো। তাহলে 25 মিটার প্লাস 2 × 5, ঠিক আছে, এটা টোটালটা কি হয়ে যাবে, টোটালটা মিটার। এটা সমানই কত পেয়ে যাবো, 25, আর এদিকে গুণ করলে যোগ করলে কত হয়, তাহলে 25 প্লাস 10 কত পাবো, 35 মিটার। ঠিক আছে, সিমিলারলি রাস্তা সমেত প্রস্থটা কত পাবো, একই নিয়ম, তাহলে 17 প্লাস 2 × 5 এত মিটার, মানে এটা কত মিটার পাবো, 17-র সঙ্গে 10 যোগ করলে একদম করে দিচ্ছি 27 মিটার। ঠিক আছে, এবারে কি বলেছে, রাস্তার বাইরে। আচ্ছা, বেড়া দিবার অর্থ কি, বেড়া কি আমরা পুরোটা ঘিরে বেড়া আমরা সাইডে সাইডে দেই, তোমাদের বাড়িতে বা স্কুলে দেখবে তোমাদের পাঁচিল থাকে, পাঁচিল কি মাঠে বরাবর এদিক সেদিক ছুটে, একটা কি নির্দিষ্ট ধার বরাবর, তাহলে কি পাঁচিলটা কিরকম হবে, এই বেড়াটা এরকম ধার বরাবর হবে পুরোটা, নিশ্চয়ই রাস্তার পরে বেড়া দিবে, তাহলে এরকম ধার বরাবর হবে। ঠিক আছে, তাহলে এরকম ধার বরাবর বেড়া হলে আমরা ওটা কি পাবো, রাস্তা সমেত আয়তক্ষেত্রাকার জমির পরিসীমা পাবো। তাহলে লিখো এবারে পরিসীমা, তাহলে এটা মুছে দেই আমি, তাহলে লিখো রাস্তা সমেত আয়তকার জমির পরিসীমা। আয়তকার জমির পরিসীমা কি হয়, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমি কত পেয়েছি, 2 × দৈর্ঘ্যটা কত পেয়েছি, দৈর্ঘ্যটা 35 পেয়েছি, আর প্রস্থটা কত পেয়েছি, 27, এটা কি মিটার। তাহলে ই করলে কত হয়, তাহলে যোগ করে দেখো, তাহলে কি হয়, 2 × 7 × 5 = 12, আর 3 2 5 1 6, ঠিক আছে, এত মিটার, মানে 2 2 4 আর 6 2 12, 124 মিটার। ঠিক আছে, কিন্তু এখন ওটা অঙ্ক আমার উত্তর হয়নি, কিন্তু আমাকে আরো একটা জিনিস চেয়েছে, কি চেয়েছে, বলছে প্রতি মিটার 18 টাকা হিসাবে রাস্তার চারধারে বেড়া দিতে মোট কত টাকা খরচ পড়বে। তাহলে লিখো 1 বর্গ মিটারের জন্য খরচ পড়ে কত টাকা, 18 টাকা। আর তাহলে লিখো এই যে 124 মিটারের জন্য কত খরচা পড়বে, লিখো তাহলে এভাবে, তাহলে লিখো, এই সরি 1 বর্গ মিটার নয়, 1 মিটার। ঠিক আছে, তাহলে লিখো 1 মিটারের কিন্তু পরিসীমা চেয়েছে, এবার ক্ষেত্র ই চাইনি, তাহলে 1 মিটারের জন্য খরচা হয়, তাহলে লিখো 1 মিটারের জন্য খরচ কত বলছে, 18 টাকা, তাই তো, হ্যাঁ 18 টাকা। অতএব 124 মিটারের জন্য খরচ, তাহলে কত হবে, 18 × 124, এত কি হবে টাকা, তাহলে এটা গুণ করো, গুণ করলে কত বেরাচ্ছে, সেটাই অ্যান্সার। তাহলে 18 × 4 = 72, 2 হাতের হলো 7, 18 × 2 = 36, 36 আর 7, 7 × 6 = 13, 43 3 হাতে হলো 4, 18 × 18, 4 22, কত বেরালো, 2232 টাকা। বোঝা গেছে সকলে, চলো নেক্সট। এবারে তোমার কি বলেছে দেখো, 3-এর দাগের অঙ্কগুলো কি বলছে, নিচের কার্ড দেখি, পরিসীমা লিখি এবং একই পরিসংখ্যান সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কি হবে হিসাব করে লিখি। ঠিক আছে, আচ্ছা যে কোনো একটা করে দেই, কতটা করাবো, 4টা, আচ্ছা 4টা করো, 3-এর দাগের 4, 4টা কি বলেছে, আচ্ছা
পরিসীমাটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, ছবিটা কি বলছে আঁকো। ঠিক আছে, এবারে কি বলছে, একটা দৈর্ঘ্য কত বলেছে 21 সেন্টিমিটার আর একটা 12 সেন্টিমিটার। তাহলে একটা কত বলতে পারছি 12 সেমি, আর এটা কত বলেছি 21 সেমি। তাহলে দেখো, এইটা 12 সেমি হলে এটা কত সেমি হবে, 12 সেমি হবে, আর এটা কত হবে 21 সেমি হবে। ঠিক আছে, তাহলে পরিসীমাটা কিভাবে পাবো, চারটা বাহুর যোগফল। তাহলে তাহলে পরিসীমা, পরিসীমা মানে কি, চারটা বাহুর যোগফল। তাহলে পরিসীমাটা কত হবে, তাহলে 21 + 12 + 21 + 12 এত সেমি। তাহলে যোগ করলে কত হবে, 2 একে 3, 2 5 একে 6, 2 একে 3, 3 6, 66 সেন্টিমিটার হলো, 66 সেন্টিমিটার। এবারে কি বলেছে, আমাকে বলেছে কি, সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, তোমার সমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে সেই ত্রিভুজের পরিসীমাটা কিভাবে হবে। তাহলে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। সমবাহু ত্রিভুজ অঙ্কন করলে তাহলে এইভাবে, তাহলে এই যে সমবাহু ত্রিভুজ, এই সমবাহুর তিনটা বাহু, তিনটা বাহু কি হয়, এ বি সি। তাহলে কি হয়, তিনটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে দেখো, আমরা বর্গক্ষেত্রে বেলা কি করছিলাম, চারটা বাহু সমান বলে আমরা 4 একক লিখেছিলাম। তাহলে এক্ষেত্রে তিনটা বাহু সমান সমান্তরাল, তাহলে এর পরিসীমা কি হবে, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে, 3a একক, তাই তো। তাহলে দেখো, এখানে এই যে 3 একক কি সমান কি বলে দেবো, 66 সেমি। এখানে কি এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে লিখো শর্তানুসারে বা প্রশ্নানুসারে লিখো, এটাই সমবাহু ত্রিভুজের পরিসীমা পেয়েছিলাম। তাহলে সমবাহু পরিসীমা 3a কত, 66। তাহলে a = 66 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 22। তাহলে অতএব কি বলেছিল, সমবাহু ত্রিভুজে একটি বাহুর দৈর্ঘ্য। অতএব সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য = 22 সেন্টিমিটার। বোঝা গেছে সকলে। চলো নেক্সট, তো বাকিগুলো এইভাবে করবে। ঠিক আছে।